ওয়েলকাম টু মানি টক উইথ দীপ। প্রতিদিনের মতো আজকেও নতুন আপডেট ভিডিও নিয়ে চলে এলাম। আজকে মার্কেটের আপডেটে থাকছে টিসিএস এর সাথে ওপেন ইউআই এর পার্টনারশিপ, এবং সবথেকে গুরুত্বপূর্ণ সবার মনের যেটা প্রশ্ন, যে আজকে হঠাৎ করে মার্কেট এত ফল করলো কেন, সেই ব্যাপারে আলোচনা থাকছে। আর থাকছে এফআইআই ডিআইআই ডাটা, মার্কেটের মুড ইন্ডেক্স এবং মিউচুয়াল ফান্ডের অ্যাসেট অ্যালোকেশন, ইটিএফ এর ডাটা এবং আইপিওর গ্রে মার্কেট প্রিমিয়াম নিয়ে আলোচনা, এবং সবার শেষে থাকছে নিফটি অ্যানালিসিস। তো চলুন কোনো টাইম ওয়েস্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আগের দিনেই আলোচনা করেছিলাম ইনফোসিস এবং অ্যানথ্রপিক এআই এর ব্যাপারে ডিল করছে। আজকে খবর পাওয়া যাচ্ছে যে টিসিএসও ওপেন এআই এর সাথে পার্টনারশিপ করেছে এআই এর ব্যাপারে। তাদের পার্টনারশিপকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনারা জানেন যে আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি যে এখন বর্তমান যে পরিস্থিতি চলছে তাতে এআই ছাড়া টেক দুনিয়াতে এগিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তো আমাদের ভারতীয় কোম্পানিও আস্তে আস্তে এক একটা বড় বড় এআই কোম্পানির সাথে পার্টনারশিপ করে নিচ্ছে, যাতে তারাও ভবিষ্যতে এই এআই এর দুনিয়াতে টিকে থাকতে পারে। তো টিসিএস ওপেন এআই এর সাথে পার্টনারশিপ করে নিয়েছে। এরকমই অনেক গুরুত্বপূর্ণ খবর আপনারা একদম ফ্রিতে পেয়ে যাবেন আপনাদের এই চ্যানেলে মানি টক উইথ দীপে। সারাদিনে একটা ভিডিও আসে, যে ভিডিওটাতে আপনারা সারাদিনের সমস্ত খবর এবং নিফটি অ্যানালিসিস কভারেজ পেয়ে যাবেন। আচ্ছা, এর পরের খবরে তো আমরা দেখে নিই কী খবর আছে। আজকের মার্কেট যে ফল করলো, এই ফল করার পিছনে কারণগুলো কী কী, বা হঠাৎ করে মার্কেট ফল করলো কেন? কারণ বেশ কিছুদিন ধরে ভালোই গেইন দিচ্ছিল মার্কেট। আমরা কালকের ভিডিওটাও যদি কেউ দেখেন তো দেখবেন, লাস্টে আমরা যে নিফটি অ্যানালিসিস করেছিলাম, তো সেখানে আমরা বলেইছিলাম যে মার্কেটে এই যে র্যালিটা, এটা আর্টিফিশিয়াল র্যালি একটা, এই র্যালিটা সাস্টেন করবে না, এই র্যালিটা নিচের দিকে দিয়ে আসবে। আজকে তাই হয়েছে। প্রথম পয়েন্ট কি, ইউএসের ফেড যে রেট কাট যে করেছে, রেট কাটের কি দেখা যাচ্ছে, একটা আনসার্টেনিটি দেখতে পাওয়া যাচ্ছে। এখন ইউএসের ফেড কি বলছে, এখন ইউএসের ফেড বলছে যে আমরা রেট হাইকও করতে পারি। মানে শুধু রেট কাট নিয়ে এতদিন সবাই একটা আশা নিয়েছিল যে রেট কাট হবে, হয়তো রেট কাট হবে না, যে শুধু তাই নয়, রেট হাইকও হতে পারে। এর ফলে বুঝতেই পারছেন মার্কেটে একটা ডাউন ট্রেন্ড দেখা যেতে পারে। কারণ আমরা জানি যখনই রেট কাট হয় তখনই মার্কেটে একটা আপ ট্রেন্ড দেখা যায়, কারণ যেহেতু ইন্টারেস্ট রেট কমে যায়, তো যত বড় বড় কোম্পানিরা আছে তারা একটা সস্তায় লোন পায়, সেইটা দিয়ে তারা তাদের যে কোম্পানিটার ক্যাপেক্সটা এক্সপেন্ডিচার করতে পারে, কোম্পানির বিজনেসকে আরও বেশি বাড়িয়ে নিয়ে যেতে পারে। এবার লোন যখন আরও বেশি দামি হয়ে যাবে, লোনের ইন্টারেস্ট রেট যখন আরও বেশি বেশি দিয়ে লোন নিতে হবে, তখন তারা লোন নেবে না, তখন তাহলে তাদের এক্সপেনশনটাও কম হবে। আচ্ছা, এরপরেতে আর কি দেখতে পাওয়া যাচ্ছে, রাইজিং অয়েল প্রাইস। রাইজিং অয়েল প্রাইস কি না, ইরান এবং আমেরিকার একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। এই সপ্তাহের শেষেই হয়তো একটা অ্যাটাক হতে পারে, এরকম অনেকগুলো সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে। আর আমি অনেক দিন থেকেই খবর দিচ্ছি, আপনারা যারা আগের ভিডিওগুলো দেখছেন তারা জানেন যে আমেরিকা আস্তে 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 ইরানের চারিদিকে তাদের যে সামরিক শক্তি আছে সেটা বৃদ্ধি করেই চলেছে, এবং এর সঙ্গে ইসরায়েলও যোগ দেবে বলছে আমেরিকার সাথে নিয়ে ইরানের ওপর অ্যাটাকের ওপরে। তো এই অ্যাটাকটা যদি হয় তাহলে কী হবে না, এমনিতেই আমরা কালকে দেখেছিলাম $67 আছে ক্রুড প্রাইস, আজকে প্রায় সেটা বেড়ে গিয়ে $71 হয়ে গেছে। এবারে যত ক্রুডের যেসব ক্রুড হোল্ড করে যে সমস্ত কান্ট্রি আছে, তারা তো চাইছেই যে ক্রুডের প্রাইস বেড়ে যায়, যাতে ক্রুডের প্রাইস বেড়ে গেলে কী হবে, তাদের যে ক্রুডটা স্টোরে আছে সেই ক্রুডটা বিক্রি করে তারা ভালো মুনাফা পাবে। আমেরিকাও সেটাই চাইছে, কারণ জানেন আমেরিকা অলরেডি ভেনিজুয়েলার যে ক্রুডটা আছে সেই ক্রুডটাকে তাদের নিজেদের কবজাতে করে নিয়েছে। এর ফলে ক্রুডের প্রাইস বেড়ে গেলে তারা অনেক দামে ক্রুডটা বিক্রি করতে পারবে। অসুবিধা হবে কি, ইন্ডিয়ার মতো যেসব দেশ আছে যারা ক্রুডকে বাইরে থেকে, যাদের দেশে ক্রুড পাওয়া যায় না, বাইরে থেকে ডাইরেক্ট ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়, তাদের দেশে কী হবে, তাদের দেশে ভালো রকম অসুবিধা হবে। এই কারণেই যে ক্রুডটাকে যখন তারা ইম্পোর্ট করে নিয়ে আসবে, তখন তাদের যে খরচাটা আছে, আগে ক্রুডের দামটা কম থাকলে যে কম খরচা হতো, এখন বেশি ক্রুডটার দাম থাকার জন্য খরচাটা তাদের বেড়ে যাবে। তো আমেরিকা ইরান যুদ্ধ হলে আমাদের দেশের কী হবে, এই কোশ্চেন যারা করছেন তাদের জন্যই এটা আরও ভালোভাবে বলে রাখা। আপনি হয়তো নতুন মার্কেটে এলে ঠিক আছে, কিন্তু আপনি যদি মার্কেটে অনেকদিন হয়ে থাকেন তাহলে এই বিষয়টাতে আরেকটু জ্ঞান আপনাকে অর্জন করতে হবে, যে আমেরিকা ইরান যুদ্ধ হলে তাদের মধ্যে যুদ্ধ হচ্ছে, কিন্তু ক্রুড যে জিনিসটা আমাদের ভারতের লাগবে সেটা ইরানের কাছে আছে, এবং সেটার দামটাও কী হয়, এই যুদ্ধে যখন ইরান নিয়োজিত হয়ে যাবে তখন এই ক্রুডটার দামটাও বাড়তে থাকবে, যার ফলে আমাদের বেশি দামে ক্রুড কিনতে হবে, এবং যার ফলে আমাদের জিডিপি কী হবে, আস্তে 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 নিচের দিকে দিয়ে যাবে, যেহেতু খরচাটা ওখানে বেশি হবে।
আচ্ছা, আর একটা কি জিওপলিটিক্যাল টেনশন, এটা তো ওই আমেরিকা ইরান যুদ্ধের মধ্যেই পড়ছে, যে এইরকম যতগুলো দিকেতে আনসার্টিনিটি থাকবে, যতগুলো দেশের সঙ্গে দেশের যুদ্ধ হবে, তত কী হবে, জিওপলিটিক্যাল টেনশনটাও আরও বেশি বাড়তে থাকবে। এর ফলে কী হবে, এর ফলে মার্কেট কী হবে, যে একটা আপমুভ দেওয়ার চান্স থাকে, সেই চান্সটা আস্তে 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 ক্রমশ কমেই যাবে। একদিকে তো ইউএসএ ইরানের একটা যুদ্ধ পরিস্থিতি, অন্যদিকেতে আমরা সকলেই জানি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে। রাশিয়া ইউক্রেনের যেটা পিস টক একটা বসে আলোচনা করে যে যুদ্ধ থামাবার একটা প্রক্রিয়া ছিল, সেটা ফেল হয়ে গেছে। তো রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এখন চলতে থাকবে। ওখানেও যদি ওই যুদ্ধটা থেমে যেত, তাহলে কি হতো, রাশিয়া থেকে যে একটা ক্রুড, সেই ক্রুডটা যদিও আমেরিকার স্যাংশনের জন্য এখন ভারত অতটা হারে কিনতে পারছে না, তবুও ক্রুডের দামটা একটা স্টেবিলাইজ পজিশনে থাকতো। কিন্তু ওখানেও যেহেতু পিস স্টকটা আর হচ্ছে না, তো ওখানেও দামটা বাড়ছে, এবং রাশিয়া ইউক্রেনের যুদ্ধটার ফলে দাম বাড়ছে। আর কি ইউএসএ ইরানেরও যে যুদ্ধটা পরিস্থিতি তৈরি হয়েছে, এখানেও যদি যুদ্ধ হয়, এখানেও ক্রুডের দাম উপরের দিকেতেই যাবে, যেটা আমাদের মতো ভারতের মতো এসব দেশ যারা বাইরে থেকে ক্রুডকে কিনে আনে, তাদের ক্ষেত্রে খুবই একটা নেগেটিভ নিউজ। আর কি প্রফিট বুকিং, আজকে অনেকেই কি করেছে, অনেক যে ইনস্টিটিউশনাল ইনভেস্টর আছে, একটু পরেই আপনাদের ডাটা দেখাবো, সেখানে দেখবেন যে আমাদের ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা আছে, ডিআইআই, তারাও আজকে অনেকটা মাল বিক্রি করেছে আর কি মার্কেটে। আর এফআইআইরা তো কালকে কিছুটা কিনেছিল, আজকে তারা কি হয়েছে, তারা আবার নেট সেলারের পজিশনেতেই চলে এসছে। এই যে এবার দেখে নেওয়া যাক আমাদের এফআইআই ডিআইআই ডাটা কি আছে। ডিআইআই যারা ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর, তারা 596 কোটি টাকার বিক্রি করেছে আজকে মার্কেটে, নেট বিক্রি করেছে 596 কোটি টাকার, এবং এফআইআই বিক্রি করেছে 880 কোটি টাকার। এর ফলে এই দুটোই বিক্রির ফলে একটা মার্কেট পড়েছে। আর তাছাড়াও যেসব ডাটাগুলো আসে না মার্কেটে, যেমন ধরুন মিউচুয়াল ফান্ড কতটা কি বিক্রি করছে, এইচএনআই কতটা কি বিক্রি করছে, বা আপনার আমার মতো যারা রিটেল ইনভেস্টর আছে, তাদের বিক্রিও খুবই সামান্য হলেও প্রভাব ফেলে, তারা কতটা বিক্রি করছে। যারা এনআরআই আছে, নন রেসিডেন্ট ইন্ডিয়ান, তারা কতটা কি বিক্রি করছে, কিনছে, সেই ডাটা থেকেও হয়তো তাতেও কিছুটা বিক্রির আভাস দেখা গেছে আজকে। যাক, ডিআইআই আর এফআইআই এর ডাটা যেটা মার্কেটে রোজের রেজিস্টার হয়, সেটাতে আমরা দেখতে পাচ্ছি দুটোতেই বিক্রির ডাটা এসছে। এছাড়া আজকে মার্কেট মোড ইন্ডেক্সটা দেখে নেবো, অল্প একটু সামান্য একটু গ্রিডে আছে, 52.59 আজকের ডাটা। তো এটা আস্তে 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 ফিয়ার, এক্সট্রিম ফিয়ারের দিকে আসবে। এখনও হয়তো কেউ আশাতে আছে যে এখান থেকে হয়তো মার্কেট হয়তো উপরের দিকেতে যাবে। তো এখন যা মিডিয়াম টু শর্ট টার্ম যা অবস্থা দেখতে পাওয়া যাচ্ছে, তাতে মার্কেট ওপরের দিকে যাওয়ার কোনো রকম কোনো কিন্তু আশা আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে রাখছি না। অ্যাসেট অ্যালোকেশন মিউচুয়াল ফান্ডের দেখে নেব। আজকের অনুযায়ী অ্যাসেট অ্যালোকেশনেও এখনও দেখা যাচ্ছে যে মিউচুয়াল ফান্ড প্রায় 21.45% ক্যাশ হোল্ড করছে, এবং 1.71% ডেট হোল্ড করছে, যেটা যে কোনো সময় মার্কেট ক্র্যাশ আসার জন্য মিউচুয়াল ফান্ডকে তারা রেডি রাখছে, যাতে সেই অপরচুনিটিটা তারা গ্র্যাব করতে পারে। আপনাদেরকেও অ্যাডভাইস করবো, আপনারাও অল্প কিছু টাকা ক্যাশে রাখুন, যাতে মার্কেটে আগামী দিনে যদি কোনো ফল আসে, সেই ফলটার অপরচুনিটি আপনারা নিতে পারেন। আচ্ছা, আজকের ইটিএফ এর দেখে নেব, প্রায় 10%-এর মতো ডাউন আছে। এইচডিএফসি আইটি ইটিএফ, টেক ইটিএফ এবং আইটি ইটিএফ, এগুলো সবই 10%-এর মতো ডাউন আছে। আচ্ছা, আজকে এবার আইপিও ডাটা দেখে নেব। গ্রাডিয়াম আইভিএফ আইপিও, যেটা কালকে দেখিয়েছিলাম, যে 15% প্রায় প্রিমিয়ামে চলছে, জিএমপি প্রিমিয়াম। যদিও এটা কোনো জিএমপি প্রিমিয়ামটা কোনো সিওরিটি নয় যে এটাতেই মানে লিস্টেড হবে মার্কেটে, কিন্তু এটা একটা আন্দাজ দেয় আর কি। আজকে দেখা যাচ্ছে 10.76% প্রিমিয়ামে চলছে, এটা খুব একটাও ভালো কিছু প্রিমিয়াম নয়। এই আইপিওটার ব্যাপারে যদি আপনারা চান যে ডিটেল ভিডিও, তাহলে একটু কমেন্টে জানাবেন, তাহলে এই বিষয়ে আমি ডিটেল ভিডিও করবো। না হলে এর যে গ্রে মার্কেট প্রিমিয়ামটা, সেই প্রিমিয়ামটা নিয়েই রোজের আলোচনা করে দেবো। আমার তরফ থেকে কালকে এই আইপিওটা খুলছে, আমার তরফ থেকে আমি এই আইপিওটা অ্যাপ্লাই করছি না, এটা একটা জানিয়ে রাখলাম আপনাদের। তো চলুন এবার দেখে নেওয়া যাক আজকের নিফটি অ্যানালিসিসটা। আজকে প্রায় সবকটা সেক্টরে নেগেটিভিটি দেখা গেছে। আপনারা যে সেক্টরটা দেখতে চাইছেন, আলাদা করে আর কোনো সেক্টর নিয়ে আলোচনা করছি না, আপনি স্ক্রিনে পজ করে দেখতে পারেন। সব সেক্টরেই প্রায় ভালো রকমের নেগেটিভিটি দেখা গেছে। আপনাদের পোর্টফোলিও আজকে চেক করে দেখবেন, যে আজকে পোর্টফোলিও হয়তো লালেই থাকবে। আচ্ছা, ইউকে অয়েল যেটা আমরা দেখছি, যে প্রায় $71, $71.77 ক্রুড অয়েল চলছে, এটা অনেকটাই, কালকে ছিল প্রায় $67, কালকের থেকে অনেকটাই বেড়েছে। ইথেরিয়ামও $2000-এর নিচে চলছে, বিটকয়েনও $66,000
ডলারের নিচে চলছে। গোল্ডে একটু পজিটিভনেস দেখা যাচ্ছে, জানেন যখন মার্কেটে আনসার্টেনিটি আসে তখন গোল্ড একটু পজিটিভেই যায়। চাইনিজ মার্কেট অল্প একটু পজিটিভই ক্লোজিং দিয়েছে। জাপান মার্কেট প্রায় 1% নেগেটিভে চলছে এখন, 603 পয়েন্ট নেগেটিভে, 608 পয়েন্ট নেগেটিভ হলো। ন্যাসড্যাকও নেগেটিভেই চলছে। ডাউ জোন্সও প্রায় 0.62% নেগেটিভে চলছে। ইন্ডিয়া ভিক্স, যেটা ভোলাটিলিটি ইন্ডেক্স, কালকে 12 ছিল, আজকে 13 হয়েছে, প্রায় 10%-এর মতো এখানে ভোলাটিলিটি বাড়তে দেখা গেছে মার্কেটে। স্মল ক্যাপ ইন্ডেক্স নেগেটিভে ক্লোজ হয়েছে, মিড ক্যাপ ইন্ডেক্সও প্রায় 1.5% নেগেটিভ, ব্যাঙ্ক নিফটিও নেগেটিভে ক্লোজ হয়েছে। এছাড়া নিফটিও তো আজকে জানেনি ভালো রকমের ডাউনফল দেখা গেছে। বা নিফটি অ্যানালিসিসটা আমরা একটু দেখে নেবো আজকের। আচ্ছা, কালকেই আপনাদেরকে বলেছিলাম যে এখান থেকে যেটা আপমুভ যেটা দেখতে পাওয়া গেছে, এই আপমুভে আমরা কিন্তু কোনো বুলিশ পজিশন নিচ্ছি না, কারণ আমাদের এটা আর্টিফিশিয়াল র্যালি বলেই মনে হচ্ছে। যে আমরা কখন বুলিশ পজিশন নেবো তাও আপনাদেরকে জানিয়েছিলাম কালকে, যে 26,350-এর ওপরে গেলে তবেই আমরা বুলিশ পজিশন নেবো। বর্তমানে আমাদের কোনো রকম কোনো বুলিশ পজিশনের কোনো সিম্বলই মার্কেটে দেখতে পাওয়া যাচ্ছে না। যেটুকু আপমুভ দেখতে পাওয়া যাচ্ছে সেটা আর্টিফিশিয়াল র্যালি বলেই আমাদের ধরে নিতে হবে। এখান থেকে আমরা মার্কেট কোন দিকে দেখতে পাচ্ছি? এখান থেকে দেখতে পেয়েছি আমাদের লেভেল ছিল প্রায় 25,350 কি 25,400, এই লেভেলটা ব্রিজ করে যদি নিচে আসে তখন আমরা আরও ডাউন মুভ দেখতে পাবো। নাহলে আমাদের 25,350 থেকে 25,750-এর মধ্যে একটা সাইডওয়েজ মুভমেন্ট দেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যদি 25,350-এর নিচে আসে তখন আমরা আবার একটা ফ্রেশ ডাউন মুভ